অরণি প্লেটে এক পিস গলদা চিংড়ি নেওয়ার সময় রাবেয়া বললেন, এখান থেকে নিও না, এটা বাচ্চাদের জন্য করা হয়েছে। অরণির হাত থেমে গেল। ডাইনিং টেবিলের সবাই তার দিকে তাকিয়ে আছে। রাবেয়া অরণির শাশুড়ি হন। তিনি সব ব্যাপারেই অরণিকে নিষেধ করেন, এটা তার স্বভাব। কিন্তু খাওয়া দাওয়া নিয়েও যে নিষেধাজ্ঞা জারি করবেন সেটা ভাবেনি অরণি। রাবেয়া বললেন, সবার মাথা গুনে চিংড়ি রান্না হয়েছে, তুমি একটা নিয়ে গেলে একজনের কম পড়ে যাবে। তুমি বরং ইলিশ ভাজা নাও। অরণি নরম কণ্ঠে বলল, মা, আমি তো ইলিশ মাছ খাই না, কাটার জন্য। রাবেয়া এই কথা শুনে যেন কিঞ্চিত বিরক্তই হলেন। কাটার জন্য ইলিশ মাছ খাও না? মেয়েদের সব খাওয়া শিখতে হয়, কি আর করবে, একটা ডিম ভেজে খেয়ে নাও তাহলে। অরণি কি এখন খাওয়া ছেড়ে উঠে রান্নাঘরে ডিম ভাজতে যাবে? দীর্ঘশ্বাস ছেড়ে সে শুধু পালং শাক আর ডাল দিয়ে খেতে লাগলো। কিছুক্ষণ পরে অরণির সমবয়সী ননদ নীলিমা এসে গলদা চিংড়ি প্লেটে তুলে নিল। অরণি বড় বড় চোখে তাকিয়ে বলল, আরে নীলি, কি করছো? এটা তো বাচ্চাদের জন্য। কথাটা শুনে নীলিমা সহ ডাইনিং টেবিলের সবাই অরণির দিকে তাকালো। রাবেয়াও অবাক হয়ে তাকালেন। অরণি হেসে বলল, মাথা গুনে রান্না হয়েছে তো, তুমি নিয়ে গেলে একটা বাচ্চার কম পড়ে যাবে না? তুমি এইটা রেখে ইলিশ ভাজা নাও। নীলিমা একটু আহ্লাদ করে বলল, কিন্তু ভাবি, আমি তো ইলিশ মাছ কাটা বেছে খেতে পারি না, আর আমার চিংড়ি খুব ফেভারিট। তাতে কি হয়েছে, আমিও তো খেতে পারি না, তবুও মা আমাকে চিংড়ি নিতে দেননি। বাচ্চারা তো আর চিংড়ি ছেড়ে ইলিশ মাছ খাবে না, আমিও নেইনি সেজন্য। দেখো, আমার প্লেট খালি, তুমিও আমার মতো শাক আর ডাল দিয়ে খেয়ে নাও, নয়তো ডিম ভেজে খাও, কি আর করবে। ঠিক বলেছি না মা? রাবেয়া বক্র দৃষ্টিতে তাকালেন অরণির দিকে। নীলিমা উদাস হয়ে বলল, সত্যি মা, আমার জন্য চিংড়ি নেই? রাবেয়া কঠিন গলায় বললেন, কে বলেছে নেই? চিংড়ি আমার বাচ্চাদের জন্য, তুইও তো আমার বাচ্চাই, তোর জন্যও একটা চিংড়ি বরাদ্দ আছে। নীলিমা এবার অরণির দিকে চেয়ে হাসি মুখে বলল, দেখেছো ভাবি, মায়ের কাছে সন্তানেরা সব সময় বাচ্চাই থাকে। অরণি হতাশ কণ্ঠে বলল, তাই তো দেখছি, কিন্তু আমি জানতাম শাশুড়ি নাকি মায়ের মতো হয়। আজকে বুঝলাম কথাটা ভুল। আমার বয়সী হয়েও তুমি মায়ের কাছে বাচ্চা, আর আমি বুড়ি। নীলিমা খিলখিল করে হেসে উঠল, বলল, তুমি খুব মজা করে কথা বলো ভাবি। বিশুদ্ধ সত্যি কথাগুলো মজা করেই বলতে হয় নীলি। রাবেয়া চেহারা শক্ত করে খেতে লাগলেন। অরণির চাচি শাশুড়ি বললেন, তাহসিন তো রাতে খাবে না, ও ঘুমিয়ে পড়েছে, তুমি বরং ওর চিংড়িটা খেয়ে ফেলো। না অরণি। অরণি মুচকি হেসে বলতে যাচ্ছিল সে খাবে না, কিন্তু এর আগে রাবেয়া ধমক দিয়ে উঠলেন, কেন ওকে দিচ্ছ? তাহসিন সকালে উঠে খেতে চাইলে ফ্রিজে তুলে রাখো এটা। চাচি শাশুড়ি মুখ গোমরা করে রেখে দিলেন। রাবেয়া বাড়ির কর্ত্রী, তিনি যা বলেন সকলে তাই করতে বাধ্য, না হলে বাড়িতে সিডোর সুনামি সব একসাথে শুরু হয়। খাওয়া শেষে রাবেয়া আদেশ দিলেন, অরণি, তুমি প্লেটগুলো কিচেনে নিয়ে ধুয়ে ফেলো যাও। সারাদিন তো শুয়ে বসেই থাকো, এখন একটু কাজ করো। খোসা না মেরে কথা বলতে পারেন না এই মহিলা। অরণি সব সময় জবাব দেয় না, কিন্তু মাঝে মাঝে ধুয়ে ছাড়ে। এতগুলো নোংরা প্লেট দেখে অরণি অবাক হয়ে বলল, মা, এতগুলো প্লেট আমি একা কিভাবে দেবো? আমাকে হেল্প করার জন্য কেউ এলে ভালো হতো। সে কথাটা বলেছে কারণ বাড়িতে তার 3জন উপযুক্ত ননদ আছে। একজনের বয়স 23, অরণির থেকে 5 বছরের বড়। অরণি তাকে ডাকে রুমা আপু। আরেকজনের 21 বছর, অরণির থেকে 2 বছরের বড়, তার নাম তানজিমা। তৃতীয়জন হলো নীলিমা, তার 18 বছর, অরণির সমবয়সী। তারা ডিনারের পর হৈ হৈ করে লুডো খেলতে বসেছে। আর একান্নবর্তী পরিবারের সকলের এঁটো বাসন ধোয়ার দায়িত্ব পড়েছে একা অরণির উপর, কারণ সে বাড়ির বউ, ঝি চাকরানির বিকল্প। রাবেয়া খোঁচা মেরে বললেন, এইটুকু কাজও একা করতে পারবে না? তোমার মা কি তোমাকে কিছু শেখাননি বড়দের মুখে মুখে তর্ক করা ছাড়া? রাবেয়া কথাটা এত জোরে বলেছেন যে ড্রয়িং রুম থেকেও শোনা গেল।
নীলিমা আর উর্মি উকি মেরে তাকালো। একজন ফিসফিস করে বলল, মা কাকে বকে রে? আরেকজন উত্তর দিল, কাকে আবার? ছোট ভাবিকে, সে তো সারাক্ষণ বকাই খায়। তারপর চাপা হাসির গুঞ্জন। অরণি এবার জবাব না দিয়ে পারল না, জোর গলায় বলে উঠল, তর্ক বিতর্ক শেখাতে হয় না মা, এটা অভ্যাসের বিষয়। পরিস্থিতির চাপে মানুষ অনেক কিছুই করে। আমাকেও তর্ক করতে হয়, কারণ এই বাড়িতে বিতর্কিত ব্যাপারগুলো খুব বেশি দেখি তো, সেজন্য। অরণি চাবুক পেটা জবাব দিয়ে এটো প্লেটগুলো রান্নাঘরে নেওয়ার জন্য গোছাতে লাগলো। রাবেয়াও ছেড়ে দেওয়ার পাত্রী নন। ক্ষুব্ধ গলায় বললেন, তর্কটা যেমন শিখেছো, তেমন যদি ঘরের কাজগুলো শিখতে, তাহলে আজকে এত সমস্যা হতো না। এজন্যই বংশ দেখে মেয়ে আনতে হয়। পারিবারিক শিক্ষা বলেও তো একটা ব্যাপার আছে। অরণি প্লেটগুলো নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছিল। শাশুড়ি কথা শুনে থেমে গেল। কাছে এসে ফিসফিস করে বলল, পারিবারিক শিক্ষার কথা যেহেতু বললেন, সেহেতু আমিও একটু বলি। আমার মা না হয় আমাকে বাড়ি থেকে কাজ শিখিয়ে পাঠাননি, কিন্তু আপনার বাড়িতেও তো তিনজন আছে, যাদেরকে সারাক্ষণ ফার্মের মুরগির মতো বসে থাকা ছাড়া আপনি অন্য কিছু শেখাতে পারেননি। রাবেয়া এত বড় কথা শুনে অগ্নিদৃষ্টিতে তাকালেন। অরণি মিষ্টি হেসে বলল, খুব ভয় লাগে মা, শ্বশুরবাড়িতে গিয়ে তাদের অবস্থাও যদি আমার মতো হয়। জবাবটা দিয়েই অরণি দ্রুত রান্নাঘরে চলে গেল। রাবেয়া রাগে আগ্নেয়গিরির মতো জ্বলতে থাকলেন। ৪৫ মিনিট লাগিয়ে অরণি থালা বাসন ধোয়ার কাজ শেষ করলো। রান্নাঘরে প্রচণ্ড গরম। অরণির শরীর ঘামে অর্ধেক ভিজে গেছে, খুব ক্লান্ত লাগছে তার। সিঙ্কের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে কোমর পা উভয় ধরে এসেছে। অরণি কোনো মতে হেঁটে বেডরুমে এসে বিছানায় বসলো। এসির টেম্পারেচার কমিয়ে ছেড়ে দিল। ঘর ঠান্ডা করে কিছুক্ষণ শুয়ে থাকতে ইচ্ছে করছে। এমন সময় দরজা খুলে রুমে প্রবেশ করলো রাফাত। এসে ধপ করে বিছানায় বসলো। বিছানা নড়ে উঠল। অরণি ভয় পেয়ে বলল, কি ব্যাপার? রাফাত আদেশ দেওয়ার মতো বলল, আমাকে এক্ষুনি 1 গ্লাস পানি দাও, গলা শুকিয়ে আছে। অরণি একটু তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, তোমার হাতে কি হয়েছে? হাতে কি হয়েছে মানে? হাতে কিছু হয়নি। ও, আমার কাছে পানি চাইলে তো, তাই ভাবলাম তোমার হাতে মনে হয় কিছু হয়েছে, যে কারণে পানিটাও ঢেলে খেতে পারছো না। রাফাত এবার ক্ষিপ্ত কণ্ঠে বলল, মা তো তাহলে ঠিকই বলেন। কাজের কথা শুনলেই তুমি বেয়াদবের মতো মুখের উপর জবাব দিতে শুরু করো। সমস্যা কি তোমার? অরণি হাই তুলে বলল, তোমাদের ভাষায় এটাকে বেয়াদবি বলে নাকি? আমাদের ভাষায় বলা হয় উচিত জবাব। শোনো আরো, এটা তোমার বাপের বাড়ি না যে সারাক্ষণ এসির নিচে শুয়ে মোবাইল টিপবে আর চটাং চটাং কথা বলবে। এটা জয়েন্ট ফ্যামিলি। এখানে থাকতে হলে সবার সাথে মিলেমিশে কাজ করে থাকতে হবে। গট ইট? অরণি ওই পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করলো। তারপর বলল, থ্যাঙ্কস ফর সাজেশন। এই, আমার কথা কি তোমার ফান মনে হচ্ছে? এমন দায়সারা জবাব দিয়ে কি বোঝাতে চাইছো তুমি? অরণি এবার কোনো জবাবই দিল না। রাফাত কাছে এসে অরণিকে নিজের দিকে ফেরানোর চেষ্টা করলো। অরণি ফিরল না, শক্ত হয়েই শুয়ে রইল। রাফাত শরীরে শক্তি প্রয়োগ করলো। অরণির রাগ লেগে গেল। উঠে বসেই রাফাতকে চর মারল সে। রাফাত অপ্রত্যাশিত চর খেয়ে হতভম্ব। অরণি ফিসফিস করে বলল, মায়ের চামচা কোথাকার। রাফাত এখনও বিশ্বাস করতে পারছে না যে অরণি তাকে চর মেরেছে। সে কয়েক মুহূর্ত পুরো বোকা বনে গেল। একটু পর যখন তার হুঁশ ফিরল, তখনই রাগে উঠে দাঁড়ালো। গজগজ করে ঘর থেকে বের হয়ে গেল। অরণির চোখে জল চলে এসেছে তখন। এই বাড়ির একটা মানুষও যদি তার সঙ্গে একটু ভালো ব্যবহার করত। সবাই অরণির বিরুদ্ধে কথা বলে, এমনকি রাফাতও। মা যা বলে তাই বিশ্বাস করে এসে অরণিকে ধমকাতে থাকে। প্রতিদিন এত অশান্তি আর ভালো লাগে না। তাই রাগের মাথায় আজ রাফাতকে সে চর মেরেছে। এই চরের পরিণাম যে খুব সুখকর হবে না তা বোঝাই যাচ্ছে। একটু পরই বাড়ির সবাই বেডরুমের ঘটনা জেনে যাবে। সবার সামনে আবারও অরণিকেই অপদস্থ হতে হবে। অরণির চোখের জল মুছে দীর্ঘশ্বাস ছাড়ল। সে চেষ্টা করে প্রতিবাদ করে টিকে থাকার, কিন্তু দিন শেষে খুব হাঁপিয়ে ওঠে। তার সাথে রাফাতের বিয়েটা জীবনের সবচেয়ে বিষাক্ত ব্যাপারগুলোর মধ্যে একটি। তখন শীতকাল। অরণি সদ্য ভার্সিটিতে ভর্তি হয়েছে। নবীনবরণের অনুষ্ঠানে তাকে শাড়ি পরা অবস্থায়
স্টেজে নাচার পারফর্ম করতে দেখে রাফাত। সে ছিল ভার্সিটির সিনিয়র ফাইনালে ইয়ারের ছাত্র। অরণিকে প্রথম দেখেই রাফাতের এত বেশি ভালো লেগে যায় যে সেদিনই প্রেমের প্রস্তাব দিয়ে ফেলে। রাফাত ভার্সিটির পপুলার বড় ভাই, সাঙ্গপাঙ্গ নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায়, পলিটিক্সও নাকি করে। তাই অরণি রাফাতকে সরাসরি রিজেক্ট করার সাহস পায়নি। সে বলে ভেবে জানাবে। অরণি চিন্তা করেছিল রাফাত হয়তো কিছুদিন পর ব্যাপারটা ভুলে যাবে। অরণি তো আর প্রতিদিন সেজে গুজে ভার্সিটি আসবে না, স্টেজে উঠে নাচবে না। রাফাতও তাকে দেখে আকৃষ্ট হবে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু অরণির ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আস্তে আস্তে কিছুই ঠিক হলো না, বরং আস্তে আস্তে সমস্ত ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগলো। রাফাত সেই যে বের হয়েছিল এখনও ঘরে ফেরেনি। আজ যে বাড়িতে চর নিয়ে বড়সড় একটা হাঙ্গামা হবে তা বোঝাই যাচ্ছে। অরণির রুমের বাইরে বের হতে কিঞ্চিত ভয় করছে। সে মোবাইল হাতে নিয়ে মাকে কল ব্যাক করলো। মায়ের ফোনেই তার ঘুম ভেঙেছে। এতক্ষণ সে ঘুমিয়েছিল। শারমিন ফোন রিসিভ করে কড়া কণ্ঠে বললেন, হ্যালো অরো, এসব কি শুনছি আমি? কি শুনছো আম্মু? তুই নাকি রাফাতকে থাপ্পড় মেরেছিস। তোর কাছে সে এক গ্লাস পানি চেয়েছিল বলে। এটা কেমন ব্যবহার অরো? অরণি আশ্চর্য গলায় বলল, তোমাকে এসব কে জানালো? কে জানালো সেটা কোনো বিষয় না। তুই কি ভেবেছিস তোর কাণ্ড কীর্তি আমার কানে আসবে না? সবই জানি আমি, রোজ খবর পাই। কাজটা কিভাবে করলি আমার মেয়ে হয়ে? আগে তো তুই এমন ছিলি না। বিয়ে হওয়ার পর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? শ্বশুর বাড়িতে আমাদের মান সম্মান ডোবাতে চাস? শাশুড়ির মুখে মুখেও নাকি তর্ক করছিস ইদানিং? তোকে এই শিক্ষা দিয়েছিলাম আমরা? রাফাত প্রতিদিন আমার কাছে তোর নামে বিচার দিচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু আজ তো তুই লিমিট ক্রস করে ফেলেছিস একদম। অরণি মায়ের ধমকের রেলগাড়ি থামিয়ে বলল, 1 মিনিট, কে তোমার কাছে বিচার দিচ্ছে আমার নামে? রাফাত। শারমিন চুপ হয়ে গেলেন। রাগের মাথায় বোকামি করে ফেলেছেন। রাফাতের নাম বলার নিষেধ ছিল। এখন তো স্বামী স্ত্রীর মধ্যে আবার ঝগড়া শুরু হবে। যদিও বিয়ের পর এখন পর্যন্ত রাফাত আর অরণের ঝগড়া কখনো থামেনি। ঝগড়ার কারণে বিশেষ রাতেও তারা আলাদা ছিল। শারমিনের ধারণা বিয়ের 1 মাস হয়ে যাওয়ার পরেও তারা আলাদাই আছে। তাদের প্রথম রাতের সেই ঝগড়া এখনও অব্যাহত আছে। ছেলে মেয়ের দুটোর মধ্যে মিল মহাব্বত কি কোনো দিন হবে না? মায়ের চুপ করে যাওয়া দেখে অরণি এবার শতভাগ নিশ্চিত হলো যে রাফাতই সব কিছু বলেছে। অবশ্য মা না বললেও অরণি বুঝে ফেলতো, ওই খাটাস ছাড়া এই কাজ আর কে করবে? কত বড় হিংসুক সে। নিজের পরিবারের কাছে তো অরণিকে 1 পয়সার মূল্য দেয় না। এখন অরণির পরিবারের কাছেও তাকে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছে। এর একটা বিহিত করতেই হবে। মায়ের পাশাপাশি ছেলেকেও টাইট দিতে হবে। রাগে অরণির চোয়াল শক্ত হয়ে এলো। শারমিন নরম কণ্ঠে বোঝানোর উদ্দেশ্যে বললেন, তুই কাজগুলো ঠিক করছিস না। যত দ্রুত সম্ভব নিজেকে শুধরে নে, না হলে নিজের তো বদনাম হবেই, সাথে আমাদেরও বদনাম হবে। অরণি এখন মাকে কি করে বোঝাবে যে সে রাফাতকে পানি চাওয়ার জন্য চর মারেনি, মেরেছে মায়ের চামচামি করার জন্য? রাবেয়ার সমস্ত কথা রাফাত অন্ধের মতো বিশ্বাস করে। অরণির দিকটা একবার ভেবেও দেখে না। রাবেয়া যদি বলেন, রাফাত তোর বউ মরে গেছে বাবা, যা কবর দিয়ায়, নিঃসন্দেহে রাফাত সেটাই করবে। অরণিকে জ্যান্ত অবস্থায় কবরে রেখে আসবে। অরণি যদি বলে আমি তো বেঁচে আছি, তখন রাফাত ধমক দিয়ে বলবে, আমার মা কি তাহলে মিথ্যে বলেছে? আমার মাকে তুমি মিথ্যুক বানাতে চাও? অরণি দীর্ঘশ্বাস ছাড়ল। শারমিন উপদেশ দেওয়া থামালেন না। দীর্ঘ 50 মিনিট ধরে তিনি অরণিকে অনেক কিছু বোঝালেন। অরণি শুধু কথাগুলো শুনে গেল, কিন্তু কিছুই মানবে না। সে শুধু একটা কথাই মানে, অবস্থা বুঝে ব্যবস্থা। এখানে যার অবস্থা যেমন, তার ব্যবস্থাও সেরকমভাবে করতে হবে। সবাই যদি অরণিকে আপন করে নেয় তাহলে অরণিও মিলেমিশে থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কেউ অরণিকে আপন করে নেয়নি, বরং এমনভাবে বাড়ির সবাই একযোগ হয়ে সারাক্ষণ তার নামে ষড়যন্ত্র করতে থাকে যে মনে হয় অরণি যেন তাদের চিরশত্রু। আর অরণি তো কপাল করে বড় পেয়েছে মাশাল্লাহ। মায়ের কথায় উঠবোস করা ছাড়া বিশেষ কিছু পারে না সে। জীবনে শুধু একবারই মায়ের আদেশ অমান্য করেছিল রাফাত। মায়ের কথা না মেনে
অরণিকে বিয়ে করে এনেছিল। সেই থেকেই রাবেয়ার ক্ষোভ অরণির প্রতি। তিনি মনে করেন অরণি বুঝি রাফাতকে বশ করে ফেলেছে। কি রেডিকুলাস! অরণি মায়ের ফোন রেখে রুম থেকে বের হলো। পিনপতন নীরবতা বিরাজ করছে করিডোরে। অরণি আর রাফাতের বেডরুমটা 2 তলায়। বেডরুমের সাথে লাগোয়া ছাদ, সেই ছাদের সাথে স্টিলের সিঁড়ি দেওয়া। সেই সিঁড়ি দিয়ে সরাসরি বাগানে যাওয়া যায়। ঘরের ভিতর আরেকটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে যেতে হয় নিচতলায়, যেখানে সারাক্ষণ হাউকাউ লেগে থাকে। অরণি সেই জায়গায় খুব কদাচিৎ যায়। বেশিরভাগ সময় সে নিজের রুমে থাকে, নতুবা শাশুড়ি জ্ঞান জ্ঞানানি শুনতে শুনতে অতিষ্ঠ হতে হয়। অরণি যা ভেবেছিল তাই। বাগানে পার্টি, চাদর দিয়ে বিছানা পাতা আছে। ছোটরা এখানে বসে সন্ধ্যায় খেলাধুলো করে, গল্প গুজব করে। আর রাফাত মাঝে মাঝে অরণির সাথে রাগ করে এখানে এসে ঘুমায়। অরণি বুঝে না ড্রামা করে সবাইকে বোঝানোর কি দরকার যে তাদের ঝগড়া হয়েছে। এমনিও তো তারা একসঙ্গে থাকে না। রাফাত বিছানায় শুলে অরণির সোফায় চলে যায়। ড্রয়িং রুম থেকে একটা সোফা এনে তাদের বেডরুমে রাখা হয়েছে। অরণি যে ওই সোফায় ঘুমায় এই কথা কেউ জানে না। সবাই ভাবে সোফাটা আরাম করে বসে টিভি দেখার জন্য আনা হয়েছে। অরণি রাফাতের ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। দেখে মনে হচ্ছে কত নিষ্পাপ। জীবনের জটিল কোনো অঙ্কই সে বোঝে না। তার মধ্যে শুধু সরলতা আর সরলতা। কেউ রাফাতের চেহারা দেখলে এমনটাই ভাববে। কেবল অরণি জানে এই লোক কত বদমাস, হিংসুটে আর অসভ্য। অরণির মাঝে মাঝে ইচ্ছে করে থাপড়াতে থাপড়াতে রাফাতের গাল চিরজীবনের জন্য লাল বানিয়ে দিতে। কখনো সে কল্পনা করে রাফাতকে একটা পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। অরণি হাতে বক্সিং গ্লাভস, সে শরীরের সমস্ত শক্তি একত্রে করে রাফাতের চেহারায় ঘুষি মেরে যাচ্ছে। টিসুম টিসুম টিসুম। রাফাতের নাক ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। অরণি এসব দেখে হো হো করে হাসছে আর বলছে, বল বল মায়ের চামচা, আর করবি চামচামি? মায়ের কথা শুনে আমার উপর চিল্লাবি, আমাকে অপমান করবি? রাফাত জবাব দিতে পারে না, মাথা নেড়ে বোঝায় না, সে কিছুই করবে না। উফ, কি উল্লাস! অরণি এই স্বপ্নটা কবে যে পূরণ হবে। রুমে এসে দরজা বন্ধ করলো অরণি। আর সে স্বাধীনভাবে বিছানায় ঘুমাতে পারবে। পুরো রুমটাই তার। ভাবতেই ভালো লাগছে। প্রতিদিন সোফায় ঘুমানোর কারণে সকালে উঠলেই অরণি ঘাড় ব্যথা করে। আর সকালে উঠলে ঘাড় ব্যথা করবে না। অরণি আরাম করে বিছানায় শুয়ে রইল। রাফাতের সাথে তার একটা গোপন চুক্তি আছে, যে চুক্তির কথা কেবল সে আর রাফাত ছাড়া পৃথিবীর অন্য কেউ জানে না। অরণি যেদিন বউ হয়ে এ বাড়িতে এসেছিল, রাবেয়া সেদিনই রুড়ো কণ্ঠে বলেছিলেন, কি জাদু মন্ত্রে আমার ছেলেটাকে বশ করেছে আল্লাহ মাবুদ জানেন। তোমার জন্য এই প্রথম রাফাত আমার অবাধ্য হলো, সেজন্য তোমার প্রতি আমি অসন্তুষ্ট। সরাসরি বলছি, আমি আবার সরাসরি সব বলে দেই। তোমার মাথায় আরও যত কুচিন্তা আছে সব ঝেড়ে ফেলো। এখানে থাকতে হলে আমার আদেশ মেনে থাকতে হবে। আর খবরদার আমার বিরুদ্ধে আমার ছেলেকে কুমন্ত্রণা দেওয়ার চিন্তা মাথাতেও আনবে না। তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। অবশ্যই তুমি একা বের হবে, আমার ছেলেকে নিয়ে নয়। নতুন বউ হয়ে শাশুড়ির মুখে এমন কথা শুনে অরণি থতমত খেয়ে তাকিয়েছিল। সেই মুহূর্তেই বুঝতে পারে তার বিবাহিত জীবন খুব একটা সুখের হবে না। অরণি যাকে মায়ের আসনে বসাতে চেয়েছিল, সেই মা তাকে প্রথম দিনই শত্রু বানিয়ে ফেলেছেন। দিন দিন এই মহিলা তার জীবন অতিষ্ঠ করে তুলেছেন। কিন্তু প্রথমে রাফাত ছিল অরণির প্রেমের দিওয়ানা। অরণি বিষ খেতে বললে সে বিষ খাবে, সাগরে ঝাঁপ দিতে বললেও তাই করবে। এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল বুদ্ধিমতী অরণি। শাশুড়ির সাথে এক বাড়িতে থাকার চেয়ে রাফাতকে নিয়ে আলাদা থাকাই তার ভালো মনে হলো। বাসর ঘরে বসে রাফাতকে যখন সে এই ব্যাপারে অনুরোধ করে, তখন রাফাত সরাসরি বলে দেয় মাকে সে যথেষ্ট কষ্ট দিয়েছে, আর কষ্ট দেওয়া সম্ভব না। অরণি তখন শাশুড়ির হুমকির কথা রাফাতকে জানায়, কিন্তু রাফাত বিশ্বাস করে না, কারণ রাবেয়া ছেলের সামনে অরণির সাথে খুব মধুর কণ্ঠে কথা বলেন। কিন্তু অরণি ওই মহিলার সাথে ভালো করে কথা বলার রুচি পায় না। এভাবে রাফাতের সামনে রাবেয়া নিষ্পাপ সেজে থাকেন, আর অরণি হয়ে যায় বেয়াদব, ঘাড় তেরা। তবে বিয়ের প্রথম রাতেই রাফাত বলেছিল তার মা যা বলবেন তা মেনে নিতে হবে। এখানে কিছু করার নেই, মা এমনই।
বাড়ির সবাই যেমন সহ্য করে অরণিকেও সহ্য করতে হবে। আস্তে আস্তে মায়ের মন জয় করতে হবে। অরণি স্পষ্ট জানিয়ে দেয় সে কারো মন জয় করতে পারবে না। যে তাকে দেখতে পারে না তাকে তেল চর্বি মেখে সেবা করার মেয়ে অরণি নয়। সে কিছুই সহ্য করবে না। আর যতদিন রাফাত মায়ের চামচাগিরি বন্ধ না করবে ততদিন অরণি রাফাতের কাছেও আসবে না। ছোঁয়াছুঁয়ি তো দূরের কথা। রাফাত ভেবেছিল অরণি রাগের মাথায় এসব বলছে, 2 দিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয়নি। পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করলো। অরণি বেডরুমে সোফা ঢুকিয়ে সেখানে ঘুমানো শুরু করলো। একই বাড়িতে, একই রুমে, একই ছাদের তলায় থেকেও তারা আলাদা। তাদের এই দূরত্বের কথা কেউ জানে না। আর এই দূরত্বের প্রধান কারণ ইগো। রাফাত মনে করে তার জায়গায় সে সঠিক, অরণি মনে করে সে নিজেই সঠিক। এভাবে কেউই কারো কাছে হার মানতে রাজি নয়। তবে রাফাত মাঝে মাঝে বলে একদিন নাকি অরণি নিজের ভুল স্বীকার করবে। তখন রাফাতের পায়ে ধরে ক্ষমা চেয়ে কাঁদবে। রাফাত তাকে মাফ করে দিবে। অরণি এই কথা শুনে প্রাণ খুলে হেসে বলেছিল, ঠিক আছে, আমিও দেখার অপেক্ষায় আছি কে কার পায়ে ধরে। আজ বাড়িতে অনেক আয়োজন, প্রচুর বাজার করা হয়েছে, অনেক রান্না বান্না হবে। সকাল থেকে ব্যস্ত সবাই। অরণি খবর পেয়েছে আজ রুমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। পাত্ররা নাকি অনেক উঁচু বংশ, তাদের কারি কারি টাকা, গোল্ডের ব্যবসা আছে। ইলাহি অবস্থা। ছেলে দেখতেও সুদর্শন। রুমার ভালো লেগেছে। এবার এই পাত্র যদি রুমাকে পছন্দ করে ফেলে তাহলে আর কথাই নেই। সকাল থেকে সবার মুখে শুধু পাত্রের গল্প। উর্মি ছোট চাচার মেয়ে, ক্লাস 7-এ পড়ে। অরণিকে সে ভীষণ পছন্দ করে। আজ সকালে উর্মি অরণির কাছে চুল বাঁধতে এসেছিল। অরণি খুব সুন্দর করে ফ্রেঞ্চ বেনি করতে পারে। উর্মির এটা পছন্দ। কথায় কথায় উর্মির থেকে পাত্র সংক্রান্ত সব খবর জানতে পারে অরণি। কিছুটা অবাক হয় সে। বাড়িতে এত কাণ্ড ঘটে যাচ্ছে অথচ কেউ তাকে কিছুই জানালোই না। সকালে যখন সে ব্রেকফাস্ট খেতে নিচে গিয়েছিল তখন সবাই গুজুর গুজুর করে অনেক আলাপ করেছে। অরণি এখন বুঝতে পারল যে সেগুলো ছিল পাত্র সংক্রান্ত আলোচনা। এই বাড়ির সবাই এমনই। অরণির সাথে কেউ সহজে কথা বলে না। অরণি যদি নিজে থেকে তাদের সাথে কথা বলতে যায় তবেই তারা উত্তর দেয়। এমন একটা ভাব যেন অরণি বাহিরের মানুষ, তার সামনে বাড়ির যাবতীয় বিষয় নিয়ে আলাপ করাও নিষেধ। খুব অস্বস্তি লাগে অরণির, তাই সে সারাক্ষণ ঘরে বসে থাকে। তবে আজ বিকেলে অন্যরকম কাণ্ড হলো। পুষ্পর মা অরণিকে এসে জানালো রাবেয়া তাকে রান্নাঘরে ডাকছেন। পুষ্পর মা এই বাড়িতে ছোটো বউয়ার কাজ করেন, শুধু সকালে আসেন, কাজ শেষ করে দুপুরের মধ্যে চলে যান। কিন্তু আজ তাকে সারাদিনের জন্য রাখা হয়েছে। আজ বাড়িতে অনেক কাজ। অরণি জানে তাকে কেন ডাকা হচ্ছে। প্রস্তুত হয়ে সে নিচে নামলো। রাবেয়া অরণিকে দেখলে অযথাই সবার সাথে চেঁচামেচি করে কথা বলেন। প্রথমে অরণি ভয় পেত, কিন্তু এখন আর ভয় পায় না, পাত্তাও দেয় না। রাবেয়া গজরাতে লাগলেন, বাড়িতে আজ কত কাজ, অথচ কেউ পটের বিবি সেজে সারাক্ষণ 2 তলায় বসে আছে। এত কাজ রান্নাবান্না কিভাবে হবে সেই চিন্তা কারো আছে? এত সহজ না সংসার করা। অরণি মিষ্টি হেসে বলল, মা কি আমাকে মিন করে বলছেন? আসলে কি করব বলুন, এই বাড়িতে তো আমার নিজেকে মেহমান মনে হয়। কেউ আমার সাথে পারিবারিক বিষয় নিয়ে আলোচনাই করে না। আজ যে রুমা আপুকে দেখতে আসবে সেটা জানতে পারলাম একটু আগে, তাও পুষ্পর মায়ের থেকে। এখন মনে হচ্ছে পুষ্পর মা ছাড়া এই বাড়িতে আমাকে বুঝি কেউ চেনেও না। রাবেয়া অরণের দিকে তাকালেন না, মেজো জায়ের দিকে চেয়ে বললেন, মুখে মুখে তর্ক না করে একটু কাজে হাত লাগাও। দেখছো না কত রান্না বাকি আছে? ওরা 7টার মধ্যে চলে আসবে। অরণি, তুমি আজ রূপচাঁদা মাছ ভুনা আর খাসির রেজালা করবে। মাছ কাটতে জানো তো? থাক, বাদ দাও, পুষ্পর মা কেটে দিবে। তুমি খালি রান্নাটা সেরে আমাকে উদ্ধার করো। অরণির মুখ ফ্যাকাশে হয়ে গেল। জীবনে সে মুরগিও রান্না করেনি। রাবেয়া এই কথা জানেন, তবু ইচ্ছে করে অরণিকে রান্নার দায়িত্ব দিচ্ছেন। অথচ বাড়িতে রান্না করার মানুষের অভাব নেই। এখন যদি অরণি নিষেধ করে তাহলে তাকে অপমানিত হতে হবে। আবার নিষেধ করতে না পারলে রান্না করে দেখাতে হবে। অরণি কি করবে? রাবেয়া শিলা চাচিকে তাড়া দিলেন, তুমি দাঁড়িয়ে আসো কেন? আমার সাথে চলো, অনেক কাজ আছে। শিলা অরণিকে পছন্দ করেন, তাই অরণির সমস্যাটা বুঝতে পারলেন হয়তো। নরম কণ্ঠে বললেন, ও এত রান্না কিভাবে করবে রাবু আপা? বাচ্চা একটা মেয়ে,
ও কি এর আগে রান্নাবান্না করেছে? আমি বরং ওকে সাহায্য করার জন্য এখানে থাকি। কোনো প্রয়োজন নেই। এটুকু না পারলে আর কি পারবে সে? আর তুমি ওকে সাহায্য করবে কিভাবে? তোমার আলাদা কাজ আছে না? অরণি একাই পারবে। কি অরণি পারবে না? অরণি বুঝতে পারছে রাবেয়ার চালাকি। তার উদ্দেশ্য কেবল অরণিকে শাস্তি দেওয়া। অরণি মুখে মুখে সব কথার জবাব দেয় তো, তাই রাবেয়া তাকে সহ্য করতে পারেন না। সেই ক্ষোভ তিনি এইভাবে প্রকাশ করছেন। অরণি মুখ ফুলিয়ে বলল, পারবো। চেষ্টা করলে সব পারা যায় মা। ঠিক আছে, দেখি কেমন পারো। পুষ্পর মা অরণির দিকে শিল নোড়া এগিয়ে দিলেন। মশলা বাড়তে হবে। অরণি অবাক হয়ে বলল, ব্লেন্ডার নেই? রাবেয়া রান্নাঘর থেকে বের হতে হতে জবাব দিলেন, ব্লেন্ডার দিয়ে মেহেন্দি বাটা হচ্ছে। এখন ওইটা দিয়ে আবার মশলা বাড়তে গেলে মেহেন্দির গন্ধ আসবে না? শিল নোড়া দিয়ে কাজ চালিয়ে নাও। অরণি অসহায় মুখে বলল, পুষ্পর মা, আপনি মশলাগুলো একটু বেটে দিবেন আমাকে? রাবেয়া শয়তানি হাসি দিয়ে বললেন, পুষ্পর মা, এদিকে আসো, তোমার এখানে জরুরি কাজ আছে। অরণি, তুমি দ্রুত মশলা বেটে রান্না শুরু করে দাও। আমি এসে যেন দেখি মশলা বাটা হয়ে গেছে। পুষ্পর মাকে নিয়ে রান্নাঘর থেকে চলে গেলেন রাবেয়া। অরণি নিঃসঙ্গের মতো দাঁড়িয়ে রইল। সে কিভাবে মশলা বাটবে? নোড়াটাই তো হাতে তুলতে পারছে না। খুব কষ্ট হচ্ছে। দজ্জাল মহিলা অরণির সাথে এমন করলেন তো? ঠিক আছে, অরণি আজ এমন রান্নাই করবে যে পাত্রপক্ষ কেবল খাবারের চেহারা দেখেই হাত ধুয়ে পালাবে। অরণি গায়ের ওড়নাটা ভালো মতো কোমরে বেঁধে নিল। সে জন্মের রান্না করবে আজ। মাছ ভাজতে গিয়ে অরণি হাত পুড়ে গেল বলতে কি, তেলের ছটা এসে হাতে ফোসকা পড়ল। অরণি ব্যথায় এত জোরে চিৎকার দিল, কিন্তু কেউ এলো না। মাছ ভাজা চুলোয় যাক, সে দৌড়ে নিজের রুমে চলে এলো। হাতটা কি যে জ্বালাপোড়া করছে। ড্রয়ার থেকে খুঁজে অ্যান্টিসেপটিক নিয়ে লাগালো। তারপর ছাদে চলে এলো। ছাদে এখন খুব বাতাস। একটু বসে থাকতে ভালোই লাগছে। রান্নাঘরে এতক্ষণ গরমে অস্থির লাগছিল। ওইদিকে মাছ ভাজা যে চুলায়, সেই কথা বেমালুম ভুলেই গেল অরণি। একটা বিষয় ভালো করে ভেবে দেখেছিল সে, সব রান্না খারাপ হলে পাত্রপক্ষ ভুল বুঝতে পারেন, ভাবতে পারেন তাদের ইচ্ছে করে বাজে খাবার খেতে দেওয়া হয়েছে। এতে তারা বিয়েতে না করে দিতে পারে। আরও অনেক কিছুই হতে পারে। যেহেতু রুমার পাত্রকে পছন্দ হয়েছে, তাই অরণি চায় না বিয়েটা কোনোভাবে ভাঙুক। তবে শাশুড়ি মাকেও শায়েস্তা করতে হবে। তাই অরণি মাংসের রেজালা ইউটিউব দেখে আর মাকে ভিডিও কল দিয়ে সাহায্য নিয়ে সুন্দর করে রান্না করেছে। কিন্তু মাছটা রাঁধতে চেয়েছিল বিশ্রী করে, কারণ মাছ অনেকেই খায় না। আর একটা আইটেমের টেস্ট খারাপ হলে পাত্রপক্ষ তেমন কিছু মাইন্ড করবে না। কিন্তু রাবেয়া খুব আফসোস করবেন। অন্তত এটা বুঝতে পারবেন যে অরণিকে রান্নার দায়িত্ব দেওয়া ভুল হয়েছে। একটা শিক্ষা অন্তত হবে। মেইন গেট দিয়ে বিশাল একটা মাইক্রো এসে ঢুকলো। অরণি বুঝতে পারল পাত্রপক্ষ চলে এসেছে। সে দক্ষিণ দিকে গিয়ে আম গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ল, যাতে ভালো করে সবাইকে দেখতে পারে। পাত্রে অনেক প্রশংসা শোনা গেছে। দেখা যাক রুমার হবুবর কেমন। একে একে অনেক মানুষ মাইক্রো থেকে নামছে। 4-5 জন মহিলা, 2টি যুবতী মেয়ে, একটি কিশোরী মেয়ে আর কয়েকজন পুরুষ। পুরুষদের মধ্যে পাত্রকে বোঝাই গেল না। সুদর্শন কাউকে মনে হয়নি। অরণি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেজ চাচা, অরণির শ্বশুর, ছোট চাচা, তাহসিন সবাই পাত্রদের গেট থেকে রিসিভ করে ভিতরে নিয়ে যাচ্ছে। অরণি এসব দেখতে দেখতে হঠাৎ অন্যমনস্ক হয়ে যায়। তার নিজের বাড়ি উৎসবের কথা মনে পড়তে লাগলো। আপুকে যেদিন দেখতে এসেছিল, পিছন থেকে কারো গলার আওয়াজ শোনা যাচ্ছে। খুব পরিচিত কণ্ঠ। রাফাত নাকি? অরণি ছাদের পিছনে গিয়ে দেখলো সত্যি রাফাত একটি মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটাকে কিছুক্ষণ আগেই দেখেছে অরণি। পাত্রপক্ষের গাড়ি থেকে নেমেছিল। তারা একসাথে বাগানের পিছন সাইডে কি করছে। চারপাশ নিরিবিলি থাকায় অরণি তাদের কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছিল। মেয়েটা বলছে, আমার কিন্তু হাঁটতে খুব ভয় লাগছে। আচ্ছা, এখানে স্নেক নেই তো? আছে না, বড় বড় স্নেক আছে। ও মা, কি বলেন? আমার খুব ভয় লাগছে। আমি কি আপনার হাতটা ধরতে পারি? অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে পড়ে যাব। নিশ্চয় নিশ্চয়, আমি নিজে থেকেই ভাবছিলাম আপনার হাত ধরা উচিত, কিন্তু সাহস হচ্ছিল না। যদি আবার কিছু মনে করেন। মেয়েটা লজ্জিত গলায় বলল, আরে না না, কিছু মনে করব কেন? কি ভাগ্য আমার। মনে হচ্ছে মাধুরী দীক্ষিতকে পাশে নিয়ে হাঁটছি। মাধুরী দীক্ষিত? আপনাকে দেখতে যে অনেকটা মাধুরী দীক্ষিতের মতো, সেটা কি আপনি জানেন? মেয়েটা শব্দ করে হেসে উঠল।
আপনি আমার ব্যাগটা একটু ধরুন তো, শাড়ির কুচিটা ঠিক করব। ফ্ল্যাশ লাইট জ্বালাই? লাগবে না, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি মাধুরী দীক্ষিতকে আরও ভালো করে দেখতে চাই। মেয়েটা লজ্জায় আরক্ত হয়ে বলল, আপনার ইচ্ছা হলে জ্বালাতে পারেন। মেয়েটি নিচু হয়ে শাড়ির ভাঁজ ঠিক করছিল। রাফাত হাঁটু গেড়ে বসে তার কুচি ধরল। মেয়েটা বলল, থ্যাঙ্কস। অরণি পুরো ঘটনা দেখে রাগে চিরবির করতে করতে রুমে চলে এলো। আগে রাফাতের প্রতি ন্যূনতম একটা শ্রদ্ধাবোধ ছিল, কারণ রাফাত কখনোই অরণির ইচ্ছার বিরুদ্ধে তাকে স্পর্শ করেনি। কিন্তু আজ বোঝা গেল সে কেন করেনি, কারণ তার আকর্ষণ তো বাহিরে। সে ঘৃণা লাগছে। এই জন্যই তো রাফাত কখনো তার কাছে আসতেও চায়নি। না না, চেয়েছিল, অনেকবারই চেয়েছিল। যেমন আজ সকালের ঘটনা। গত রাতে রাফাত বাগানে ঘুমিয়েছিল, একবারও রুমে আসেনি। কিন্তু সকালে ঘুম ভেঙে অরণি দেখল রাফাত তার পাশেই শুয়ে আছে। ভয়ে অরণি জোরে একটা চিৎকার দিল। স্বভাবতই রাফাতের ঘুম ভাঙল অরণির চিৎকার শুনে। তবদা লেগে যাওয়া কান চুলকে বলল, কি সমস্যা? ডাকাত দেখেছো? অরণি বিড়বিড় করে বলল, ডাকাত দেখলেও আমি এত ভয় পেতাম না। রাফাত হাই তুলে মোবাইলের সময় দেখল, তারপর মুচকি হেসে বলল, আজ একদম পারফেক্ট টাইমে ঘুম ভেঙেছে তোমার। যাও, এখন মাকে নাস্তা বানাতে হেল্প করো, মা খুশি হবে। শাশুড়ি মা যদি ভালো হতেন তাহলে অরণি নিশ্চয়ই যেত, কিন্তু তিনি ভালো মানুষ না। এমন কিছু মানুষ থাকে যাদের কলিজা ছিঁড়ে রেঁধে খাওয়ালেও বলবে লবণ কম। রাবেয়া হলেন সেই ধাঁচের মানুষ। অরণি কঠিন মুখে বলল, পারবো না। তোমার মাকে খুশি করার দায়িত্ব নিয়ে এই বাড়িতে আসিনি আমি। তাহলে কেন এসেছো? আমাকে খুশি করতে? সেটাও তো করো না। অরণি মিষ্টি হেসে বলল, আগেও বলছি, এখনও বলছি, মায়ের চামচামি ছেড়ে দাও, খুশি থাকবে। এটা ঠিক না অরণি। মায়ের প্রতি ছেলের ভালোবাসাকে তুমি চামচামি বলতে পারো না। আশ্চর্য, কেবল তোমাকেই দেখলাম এমন করে মাকে ভালোবাসতে, আর কাউকে দেখিনি। বিশ্বাস করো, আমি আমার মাকে অনেক ভালোবাসি। মা আমার জন্য অনেক কষ্ট করেছেন। সবার মাই সবার জন্য কষ্ট করেন। তার মানে এই না যে তার সমস্ত অন্যায় মেনে নিয়ে তাকে সাপোর্ট করতে হবে। রাফাত অধৈর্যের মতো বলল, অরো, বাদ দাও না প্লিজ। মায়ের বয়স হচ্ছে, বাঁচবেনি বা আর কয়দিন। কি হয় একটু মানিয়ে চললে? তুমি জানো তুমি আমাকে কি বলছো? জেনে শুনে কুয়ায় ঝাঁপিয়ে পড়তে? রাফাত কিছুক্ষণ চেয়ে থেকে বলল, থাক, কুয়ায় ঝাঁপিয়ে পড়তে হবে না। আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়ো, না হলে কিন্তু আমি ঝাঁপিয়ে পড়ব। রাফাত সত্যি সত্যি অরণি কাছে এলো। চুমু দিতে নিলেই অরণি বালিশের নিচ থেকে ছুরি বের করে বলল, খবরদার, একদম জবাই করে ফেলবো। রাফাত ছুরি দেখে দূরে সরে গেল। হতাশ কণ্ঠে বলল, আগে যদি জানতাম এমন অবস্থা হবে তাহলে বিয়ে না করে চিরকুমার থাকতাম। অরণি জবাবে বলল, সেম টু ইউ। এরপর রাফাত ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। তখন অরণি ভেবেছিল, আহারে, দজ্জাল মায়ের জন্য শুধু শুধু মানুষটা কষ্ট পাচ্ছে। কিন্তু কিসের কষ্ট? সবই ছিল রাফাতের অভিনয়। সে তো বাহিরের মেয়ে নিয়েই সন্তুষ্ট। অরণির দরকার কি? তবে অরণিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। রাফাতকে শায়েস্তা করার জন্য সে কঠিন একটা ফাঁদ পেতেছে। মাছের কথা মনে পড়তেই অরণি ঝড়ের বেগে রান্নাঘরে ছুটে গিয়েছিল। দেখলো শিলা চাচি বিশাল ডিশে করে মেহমানদের জন্য নাস্তা সাজাচ্ছেন। অরণি কাছে এসে বলল, চাচিমা, রূপসাদা মাছগুলো কই? শিলা অরণিকে দেখে চোখ বড় করে বললেন, তুমি মাছ ভাজতে দিয়ে কোথায় চলে গিয়েছিলে? আমি না এলে আজকে সব মাছ পুড়ে যেত। আমার হাতে ফোসকা পড়ে গেছিল চাচি, তাই অ্যান্টিসেপটিক লাগাতে গেছিলাম। আহারে, হাত এখন ঠিক হয়েছে? জ্বালাপোড়া আর নেই। ঠিক আছে, তাহলে এগুলো ড্রয়িং রুমে নিয়ে যাও। মাছ আমি রান্না করে ফেলেছি। থ্যাংক ইউ শিলা চাচি, তুমি খুব ভালো। তুমি না থাকলে আজ আমার কি হতো? অরণি বড় ডিশ নিয়ে ড্রয়িং রুমে এলো। এত মানুষের সামনে এইভাবে আসতে তার লজ্জা লাগছিল। সারাদিন চুলার কাছে ছিল, তাই চেহারা মলিন হয়ে আছে, জামা কাপড়ও অপরিষ্কার। রাবেয়া অরণিকে দেখে মুখটা কালো করে ফেললেন। এটাই তার স্বভাব। উপস্থিত সকলের দৃষ্টি অরণির উপরে স্থির হলো। অরণি তাকালো পাত্রের দিকে। রুমার পাশে বসে আছে ছেলেটা। যেভাবে তাকে সুদর্শন বলা হচ্ছিল, এই ছেলে কিন্তু তত সুদর্শন নয়। বয়সটাও বেশি লাগছে, 30-এর উপরে তো হবেই। দিলারা চাচি বললেন, অরণি, ডিশটা এইখানে রেখে দাও। পাত্রের মা হাসি মুখে প্রশ্ন করলেন, ওর পরিচয়? ছোট চাচি দিলারাই জবাব দিলেন, এই বাড়ির ছোট বউ, রাফাতের বউ। ও,
পাত্রে মায়ের হাসি মুখ একটু গম্ভীর হয়ে গেল। মনে হয় তিনি অন্য কিছু আশা করেছিলেন। অরণি এদের মধ্যে রাফাতের সাথে বাগানে হাঁটতে যাওয়া মেয়েটিকেও খুঁজে পেল। রাফাতের নাম শুনে মেয়েটা চমক লাগা দৃষ্টিতে অরণিকে দেখতে লাগলো, যেন বিশ্বাস করতে পারছে না। পাত্রের বাবা বললেন, তোমার নাম কি মা? অরণি হেসে জবাব দেয়, অরণি। পাত্রের মা আগ্রহী হয়ে বলেন, তোমার কোনো ছোট বোন আছে? হ্যাঁ আছে, ক্লাস 9-এ পড়ে। ওর নাম? অরণি খেয়াল করলো ননদ, শাশুড়ি, চাচি শাশুড়ি সবাই ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। অরণি বুঝলো তার এখানে দাঁড়িয়ে থাকা কেউ পছন্দ করছে না। তাই অরণি কথা না বাড়িয়ে দ্রুত বেরিয়ে এলো ড্রয়িং রুম থেকে। রাতে রাফাত রুমে ঢুকে দেখলো অরণি হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে আছে। রাফাত সোফায় বসতে বসতে বলল, সমস্যা কি? আজ তুমি এখানে ঘুমাচ্ছ নাকি? অরণি চোখ বন্ধ রেখে জবাব দিল, আমার এখানে আরাম লাগছে। তাহলে আমি সোফায় শোও। ইম্পসিবল। অফকোর্স পসিবল। এখন থেকে আমি যা বলবো তাই পসিবল হবে, কারণ আমার কথা মানতে তুমি বাধ্য। এক্সকিউজ মি, এত খারাপ সময় এখনও আসেনি আমার। অরণি ফোন টিপতে টিপতে বলল, তোমার খারাপ সময় আসতে আর বাকি নেই। এই কথা বলেই রাফাতের দিকে নিজের মোবাইলটা এগিয়ে দিল অরণি। রাফাত ভ্রু কুঁচকে ফোনের স্ক্রিনে তাকাতেই ভয়ে আটকে উঠল। সিমির সাথে যে সে বাগানে হারছিল সে দৃশ্যটাই অরণি ভিডিও করে রেখেছে। রাফাত কিছুক্ষণ হাঁ করে ভিডিওটা দেখল, তারপর ছো মেরে মোবাইলটা ছিনিয়ে নিতে চাইল। অরণি তার আগেই হাত গুটিয়ে ফেলল। তারপর হাসি মুখে বলল, আমি এখন এই ভিডিও ফেসবুকে আপলোড করব। রাফাত পুরো ভ্যাবাচেকে খেয়ে গেল। এইভাবে সে ধরা খাবে বুঝতেও পারেনি। মেয়েটা পাত্রের ছোট বোন সিমি। সে রাফাতকে বলেছিল বাগান ঘুরিয়ে দেখাতে, আর ছাদে অরণিকে দেখতে পেয়ে রাফাতের মাথায় দুষ্ট বুদ্ধি আসে। অরণিকে জ্বালানোর জন্য সে সিমির সাথে টুসকি মারতে শুরু করে। ইচ্ছে করেই জোরে জোরে কথা বলছিল, যাতে অরণি 2 তলার ছাদ থেকেও সব শুনতে পায়। উদ্দেশ্য ছিল অরণিকে হালকা জ্বলতে দেখবে, ঈর্ষায় পুড়তে দেখবে। কিন্তু এই ফাজিল মেয়ে যে জ্বালাপোড়া বাদ দিয়ে ভিডিও করে রাখবে সেটা কে জানতো। আবার বলছে ফেসবুকেও নাকি আপলোড করবে। এ তো মহা সর্বনাশ। এই ভিডিও পরিচিত কেউ দেখলে সবাই রাফাতকে ভুল বুঝবে। রাফাত অনুনয় করে বলল, প্লিজ এটা করো না অরো, মান সম্মানের বিষয়। এখন মান সম্মানের বিষয়? টাঙ্কি মারার সময় মনে ছিল না? সরি। তারপর রাফাত একটু জ্বালানোর জন্য বলল, তুমি কি জেলাস নাকি? অরণি ফুঁসে ওঠা কণ্ঠে উত্তর দিল, ইম্পসিবল। আমি জেলাস হব কোন দুঃখে? তোমার ইচ্ছা করলে একটা না 10টা মেয়ের সাথে ঘোরো, আই ডোন্ট কেয়ার। শুধু আমার কাছে না এলেই আমি খুশি। রিয়েলি? তাহলে তুমি ভিডিও কেন করেছো? তোমাকে ব্ল্যাকমেল করার জন্য, যাতে আমি যা বলবো তুমি তাই শুনতে বাধ্য থাকো। রাফাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝেছি, বলো কি চাও? আমাকে নিয়ে কাল শপিংয়ে যেতে হবে। আমরা সারাদিন ঘুরবো, যেটা মন চাইবে সেটা কিনবো, রাতে ডিনার করে ফিরবো। আমার সাথে ঘুরে বেড়ানোর এত শখ তোমার, এটা প্রথমে বললেই হতো। ব্ল্যাকমেলের দরকার ছিল না। দরকার আছে, কারণ বের হওয়ার সময় তোমার বোনরা যখন আবদার করবে আমাদের সাথে যেতে, তখন তুমি তাদের নিতে পারবে না। কারণ আমাকে বাড়িতে রেখে বহুবার তুমি ওদের নিয়ে ঘুরতে গেছো। তখন আমি যাওয়ার জন্য লাফাইনি। এটা ঠিক হবে না আরও। সবাইকে রেখে তোমাকে একা ঘুরতে নিয়ে গেলে মা রাগ করবেন। এটাই তোমার মায়ের প্রবলেম। আমাকে একা রেখে সবাইকে ঘুরতে নিয়ে গেলে তো তিনি রাগ করেন না, তখন খুব খুশি থাকেন। আর যখন সবাইকে রেখে একা আমাকে নিয়ে যাওয়া হবে তখন উনি রেগে যাবেন। তিনি যে আমার ব্যাপারে ভীষণ ভীষণ টক্সিক, এটা কি এখনও বুঝতে পারো না তুমি? আমি যেটাই করব সেটাই ওনার অপছন্দ হবে। কোনো কিছু করার স্বাধীনতা নেই এই বাড়িতে আমার। এমনকি নিজের হাজব্যান্ড নিয়ে একটু ঘুরতে যাব সেটা পর্যন্ত সম্ভব না। দল বেঁধে ননদ নিয়ে যেতে হবে। কি আশ্চর্য! আচ্ছা কাম ডাউন, আমরা একাই যাব। আর তোমার মা যদি কিছু বলে, আমি মাকে ম্যানেজ করব। অরণি হেসে বলল, এই তো, এটাই শুনতে চেয়েছিলাম। এখন আমার পায়ে ধরে ক্ষমা চাও। হোয়াট? কেন? অন্যায় করেছো তাই? ওকে, মাফ করে দাও। রাফাত অরণি পায়ে হাত দিতে এলেই অরণি বলল, থাক থাক, মাফ করে দিলাম। এখন যাও, সোফায় গিয়ে ঘুমাও। এবার কিন্তু বেশি হচ্ছে অরণি। ওই ছোট্ট একটা সোফায় আমি আটবো না, আমার শরীর আটবে না। তাহলে মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়ো। আমি আজ বিছানা ছাড়ছি না। আচ্ছা, আমি তো তোমার শর্ত মেনে নিয়েছি, তাহলে আজকে অন্তত আমরা একসাথে। অরণি চিৎকার করে উঠল, অসম্ভব।
তোমার আমাকে কেন দরকার? ফ্লার্ট করার জন্য মাধুরী দীক্ষিত আছে না, তার কাছে যাও। রাফাত খুব জোরে হাসতে লাগলো। বিশ্বাস করো, এটা প্রাঙ্ক ছিল। আমার রুচি এতটাও খারাপ না। তাই? তাহলে তোমার রুচি কেমন শুনি? আয়নায় তাকাও, তাহলেই বুঝবে আমার রুচি কত উচ্চমানের। এসব বললে আমি কনভিন্স হব না। তাহলে কি করলে কনভিন্স হবে? মায়ের চামচামি বন্ধ করলেই আমি কনভিন্স হব। রাফাত রাগে চোখ বন্ধ করে বলল, আমি কখন মায়ের চামচামি করলাম? এটাও জিজ্ঞেস করছো? সারাক্ষণ মায়ের থেকে বিচার শুনে আমাকে এসে ধমকাও, অপমান করো। এটা কি চামচামি না? তাহলে তুমি কি চাও আমি তোমার কথা শুনে মাকে গিয়ে ধমকাই, মাকে অপমান করি? আমি কখনো তোমার মায়ের নামে তোমার কাছে বিচার দিয়েছি তিনি আমার সাথে এত মিসবিহেভ করেন? তাও আমি কখনো বলি না, কিন্তু তিনি বলেন, পদে পদে আমার দোষ ধরেন। আর তুমিও তার কথা শুনে আমার উপর চিল্লাতে আসো। এটুকু বুঝতে পারো না যে তিনি আমাকে অপছন্দ করেন বলেই এসব করেন? আমি সুখে থাকলে তিনি সেটা সহ্য করতে পারেন না। রাফাত ক্লান্ত গলায় বলল, তোমাদের এই ঝগড়াঝাটি কবে শেষ হবে অরণি? আমি ফেড আপ হয়ে যাচ্ছি। এই সংসারে যতদিন আমরা একসাথে থাকব, ঝামেলা ততদিন থামবে না। তোমার যে কোনো একজনকে বেছে নিতেই হবে, হয় আমি, না হয় তোমার মা। চুজ ইওর অপশন। আমার দুজনকেই লাগবে। অরণি হেসে বলল, তাহলে সারা জীবন এই ঝামেলাও সহ্য করতে হবে? ঠিক আছে, করলাম। মেনে নিয়ে রাফাত দীর্ঘশ্বাস ছাড়ে। সকালে ঘুরতে যাওয়া নিয়ে বাড়িতে আবার একটা ঘটনা ঘটবে, এই ভেবে রাফাতের দুশ্চিন্তায় ঘুম হয় না। রাফাত নিচে গিয়ে ব্রেকফাস্ট করে এসেছে, কিন্তু এখনও অরণির ঘুম ভাঙেনি। শিলা চাচি আর উর্মি অরণির ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। রাফাত বলেছে উপরে গিয়ে অরণিকে পাঠিয়ে দিবে, কিন্তু রুমে এসে দেখলো অরণি এখনও ঘুমে। ডাকতে আর ইচ্ছে হলো না। রাফাত কিছুক্ষণ তাকিয়ে রইল অরণির মুখের দিকে। এই কোমল চেহারা দেখলে যে কারো মনে হবে মেয়েটা খুব মিষ্টি, কিন্তু সত্যি হলো অরণি লাল মরিচের থেকেও বেশি জাল। রাফাত আলতো করে অরণির কপালে, গালে, নাকে চুমু দিল। ঠোঁটেও দিতে ইচ্ছে করছিল, কিন্তু পাছে আবার অরণি ঘুম ভেঙে যায়, তাহলে রাফাতের খবর আছে। তাই ঠোঁট স্পর্শ করার সাহস হলো না। রাফাত উঠে ওয়াশরুমে চলে গেল। সে যাওয়ার সাথে সাথেই অরণি চোখ খুলে হেসে উঠল। রাফাত প্রতিদিন এই কাজ করে। সে ভাবে অরণি টের পায় না, কিন্তু অরণি রোজ টের পায়। ঘড়িতে 10টা বাজছে। অরণি আড়মোড়া ভেঙে উঠে বসলো। রেডি হতে হবে। আশা করা যাচ্ছে অন্তত আজকের দিনটা সুন্দর কাটবে। আজকে সে ব্রেকফাস্ট করতে নিচেও যাবে না। এই সুন্দর দিনে শাশুড়ি আর ননদদের মুখ দেখতে ইচ্ছে করছে না। অরণি তার ননদদের প্রথম প্রথম খুব পছন্দ করত। ভেবেছিল শাশুড়ি খারাপ তো কি হয়েছে, ননদরা নিশ্চয়ই সাপোর্ট দিবে, কিন্তু সেখানেও বাস খেতে হলো। কোনো বিষয়ে এক্সপেকটেশন রাখাই উচিত না। ননদিরা সুযোগ পেলেই অরণিকে খোঁচা মেরে কথা বলে, পদে পদে অপমান করে। সবচেয়ে বড় অপমান হলো শাশুড়ি যখন অরণিকে ধমক দেয় তখন সকলে মুখ টিপে হাসে। তাদের চেহারায় তৃপ্তি আর আনন্দের ঝিলিক থাকে। শাকচুনি এক একটা। দরজায় খটখট শব্দ হলো। কে এসেছে? উর্মি নাকি? অরণি একবার ভাবলো, যদি আজ উর্মির স্কুল না থাকে তাহলে উর্মিকেও ঘুরতে নিয়ে যাবে। মেয়েটা বড় ভালো। তাছাড়া উর্মির স্কুলও 12টায় শুরু হয়। অরণি দরজা খোলার পর খুব চমকে যাওয়ার মতো একটা দৃশ্য দেখল। রাবে এসেছেন, হাতে ব্রেকফাস্ট। অরণির এক মুহূর্তের জন্য মনে হলো তার ঘুমটা এখনো ভাঙেনি। সে বুঝি স্বপ্নই দেখছে। ঘুম থেকে উঠতে আধা ঘন্টা লেট হলেও রাবেয়া তাকে নাস্তা খাওয়ার সময় কথা শোনান, আর আজকে নিজেই সিঁড়ি ভেঙে অরণির জন্য নাস্তা নিয়ে এসেছেন। হঠাৎ এত আদর! রাবেয়া বেশ মিষ্টি করে হাসলেন। দজ্জাল মহিলার হাসি সুন্দর, কিন্তু এমন সুন্দর করে তিনি খুব কমই হাসেন। শরীর খারাপ নাকি অরণি? আজ নিচে এলে না যে? এত মধুর ভঙ্গিতে এই প্রথম রাবেয়া কথা বলছেন, তাই অরণি স্বভাবতই অপ্রস্তুত হয়ে পড়ল। তেমন কিছু না, ঘুমটা ভাঙতে দেরি হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। এই নাও তোমার খাবার, আর কিছু প্রয়োজন হলে বলো। অরণি খাবারের ডিশ নিতে নিতে বলল, থ্যাংক ইউ মা। রাবেয়া চলে যাচ্ছিলেন। অরণি দরজা লাগাতে নিবে, তখন রাবেয়া আবার ফিরে এসে বললেন, অরণি 1 মিনিট, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। জি মা, বলেন। তোমার খালা শাশুড়ি, মানে আমার বড় বোন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। আমরা 2 দিনের জন্য টাঙ্গাইল যাচ্ছি।
অরণির মনে মনে কি যে খুশি লাগলো, 2 দিন খুব শান্তিতে থাকা যাবে। অরণি বলল, ও আচ্ছা, কখন রওনা হবেন? এই তো কিছুক্ষণের মধ্যেই। রাফাত আমাদের গাড়ি করে দিয়ে আসবে, তুমি জলদি নাস্তা খেয়ে তৈরি হয়ে যাও। অরণির চেহারা ফ্যাকাশে হয়ে গেল। দুর্বোধ্য হেসে বলল, আমি তৈরি হব মানে? কারণ তুমিও আমার সাথে যাবে। মানে? কেন, কোনো সমস্যা? তুমি আমার একমাত্র পুত্রবধূ, তোমাকে রেখে আমি যেতে পারি? তাছাড়া তোমার খালা শাশুড়িও তো তোমাকে দেখেনি, এবার তোমাকে নিয়ে গেলে খুব খুশি হবেন। অরণি কঠিন মুখে কিছু বলতে নিচ্ছিল, অমনি রাবেয়া তার হাত চেপে ধরে অনুনয়ের স্বরে বলল, প্লিজ মা, নিষেধ করো না। আমার বোনটা ভীষণ অসুস্থ, হঠাৎ যদি ভালো মন্দ কিছু ঘটে যায়, আমি শেষ দেখাটুকু দেখতে পারবো না। প্লিজ অরণি, তুমি নিষেধ করো না, তোমার পায়ে পড়ছি আমি। সীমা, এসব কি বলছেন? আমার পায়ে কেন পড়বেন? তাহলে তুমি রাজি? অরণি জবাব দিল না। রাবেয়া হেসে বললেন, আমি তাহলে ঝটপট গিয়ে তৈরি হয়ে যাই, তুমিও দ্রুত করো। রাবেয়া ছাদের দিকে গেলেন, সেখানে তার কিছু শাড়ি দড়িতে ঝোলানো আছে। অরণির রুমে ঢুকে ঠাস করে দরজা আটকালো, খাবারের ডিশ টেবিলে রেখে ফুঁসতে লাগলো। রাফাত গোসল সেরে ওয়াশরুমে থেকে বের হয়ে অরণিকে দেখে বলল, গুড মর্নিং। অরণি রাগী কণ্ঠে বলল, তুমি তোমার মাকে আমাদের ঘুরতে যাওয়ার সংবাদ জানিয়ে দিয়েছো তাই না? রাফাত অবাক হয়ে বলল, তুমি কিভাবে জানলে? অরণি হাসল, দুঃখের হাসি। জানার দরকার নেই, ঘটে, বুদ্ধি থাকলে এমনি বোঝা যায়। মানে? তোমার মা এসেছিলেন, আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেছেন। বাহ, ভালোই তো, তাহলে খেয়ে রেডি হয়ে যাও। রেডি হব, কিন্তু ঘুরতে যাওয়ার জন্য না, অসুস্থ রোগীর সেবা করার জন্য। অসুস্থ রোগী আবার কে? ও, তুমি জানোই না? তুমি তো আমাদের গাড়ি করে পৌঁছে দিবে। তোমার কোন খালা নাকি অসুস্থ, মা এখন তাকে দেখতে টাঙ্গাইল যাবেন, আমাকেও সাথে নেবেন। রোগীর সেবা করার জন্য আয়াবও লাগবে না? আশ্চর্য, মা তো এই ব্যাপারে আমাকে কিছুই বলেননি। তোমাকে বলার কোনো প্রয়োজন আছে? তুমি মায়ের ছেলে, মা যা বলবে তাই তো করবে। মা যদি বলে আরেকটা বিয়ে করতে, তাহলে সেটাও করো। অরণি একটু থেমে বলল, আমরা যে আজ ঘুরতে যাব এটা জেনেই তিনি এসেছেন, এর মানে সব প্ল্যান করা। এখনো কি বুঝতে পারছো না? রাফাত অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। অরণি বলল, আমার কথা বিশ্বাস না হলে মা ছাদেই আছেন, গিয়ে জিজ্ঞেস করো যাও। রাফাত সত্যি সত্যি ছাদের দিকে গেল। অরণি অবাক, রাফাত যে আসলেই যাবে এটা সে বুঝতে পারেনি। কি মনে করে যেন অরণিও রাফাতের পিছন পিছন গেল, এমনভাবে গেল যাতে রাফাত বুঝতে না পারে। রাবেয়া দড়ি থেকে শাড়ি খুলছেন। রাফাত পিছনে দাঁড়িয়ে বলল, মা, টাঙ্গাইলের রুকু খালা কি অসুস্থ? রাবেয়া পিছনে ঘুরে সরল মুখে বললেন, হ্যাঁ রে বাবা, খুব অসুস্থ। আমাকে জানাওনি কেন? আগে আমি নিজেও জানতাম না, একটু আগে খবর পেয়েছি। তোর খালার সাথে কথা হলো। কি এমন হয়েছে খালার যে আজকেই যেতে হবে? আর অরণিকে নিয়ে কি করবে? তার কি ওখানে কোনো কাজ আছে? তোর খালা অরণিকে খুব দেখতে চেয়েছিলেন, বয়স্ক মানুষ, যদি ভালো মন্দ কিছু ঘটে যায়। আর আমি তো একা যেতে পারবো না, অরণির সাথে থাকলে ভালো হবে। রোমা, নীলি অথবা তানজু ওদেরকে নিয়ে যাও। অরণি তো কোনো কাজের না, তুমি সারাক্ষণ বলো। তাহলে এখন কাজের সময় এই অকাজের মেয়েটিকে কেন নিতে চাইছো? অরণি বিস্মিত হয়ে গেল, তার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। রাফাত এইভাবে কথা বলছে, তাও নিজের মায়ের সাথে। সূর্য আজ কোন দিকে উঠল? রাবেয়া কঠিন মুখে বললেন, অরণি কাজ না করলেও আমার কথা শোনে। তোর বোনেরা কি আমার কথা শুনবে? ওদের নিয়ে লাভ কি? তাছাড়া সেবা যত্নের একটা ব্যাপার আছে না? অরণি না গেলে এসব কে করবে? তোর বোনেরা তো করবে না, অরণিও করবে না। তুমি বরং নার্স ভাড়া করে নিয়ে যাও, তোমাকে সঙ্গ দিবে আর সেবা যত্নও করবে। আমি টাকা দিয়ে দিচ্ছি। নার্সের কথা শুনে অরণি বেশ জোরে হাসি পেল। এত উচিত জবাব সে নিজেও দিতে পারতো না। রাবেয়া বললেন, তোর বউ আমার সাথে গেলে কি সমস্যা? তোদের ঘুরতে যাওয়াটা কি এতই গুরুত্বপূর্ণ? ঘুরতে যাচ্ছি না মা, অরণি অসুস্থ, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কই, অরণি দেখি বলল সে সুস্থই আছে। তোমাকে বলেনি আর কি? সব অসুস্থতার কথা কি বলা যায়? ঠিক আছে, তাহলে যা, তোরা ফিরে এলেই যাব, আমি অপেক্ষায় থাকব। অপেক্ষায় থেকে লাভ নেই, আমাদের ফিরতে রাত হবে। রাত কেন হবে? ডাক্তার দেখাতে তো এত সময় লাগার কথা না, সিরিয়াল অনেক থাকে, আর 2বার টেস্ট করাতে হবে, বিকালে একটা, সন্ধ্যায় আরেকটা, রাত হবেই।
অরণি মুখে হাত দিয়ে বিস্ময় সামলাচ্ছে। রাফাত যে এত চমৎকারভাবে মিথ্যা বলতে পারে তা সে ভাবতেও পারেনি। মনে হচ্ছে নিজের স্বামীকে অরণি আজ নতুনভাবে আবিষ্কার করলো। বাব্বা! অরণি বাকি কথা আর শুনল না। মনে হচ্ছে শাশুড়ি যথেষ্ট জব্দ হয়েছে। সে খুশি মনে রুমে চলে এলো। আলমারি খুলে জামা সিলেক্ট করতে লাগলো। আজ কোনটা পরবে? রাফাত চলে যাওয়ার সময় আবার পিছন ফিরে বলল, আরেকটা কথা মা, বাড়িতে কাজের মানুষের অভাব নেই। পুষ্পর মা আছে, ঋতু আছে, প্রয়োজনে আরেকজন রাখো। তবু অরণিকে মশলা বাটতে দিও না। মশলা বাটার কথাও তোর বউ বলে দিয়েছে। অরণি কিছু বলেনি তোমার নামে, ও আমাকে কখনোই কিছু বলে না। তাহলে তুই জেনেছিস কিভাবে? কিভাবে জেনেছিস সেটা বড় কথা না, কিন্তু অরণি যেই কাজ পারে না সেই কাজ ওকে তুমি করতে দাও কেন? কাল বাড়িতে অনেক কাজ ছিল, সবাই কাজ করেছে, কিন্তু মশলা বাটা অরণির কাজ না। যে কাজ তুমি নিজে কখনো করনি সেই কাজ বাচ্চা মেয়েটাকে কিভাবে করতে দিলে? অরণি বাচ্চা মেয়ে, নীলে যদি বাচ্চা হয় তাহলে অরণিও বাচ্চা। রাবেয়া শাড়ি হাতে গুজে নিতে নিতে বললেন, ঠিক আছে, আমার অনেক বড় অপরাধ হয়েছে। এখন কি মাপ চাইতে তোর বউয়ের পা ধরবো? তোমার যদি নিজের মেয়ের পায়ে ধরে মাপ চাইতে লজ্জা না লাগে তাহলে চাইতে পারো, আমার কিছু বলার নেই। রাবেয়া জবাব দেওয়ার ভাষা পেলেন না। ঘটঘট করে ছাদ থেকে বের হয়ে গেলেন। রাফাত দীর্ঘশ্বাস ছাড়ল। মায়ের সাথে রাফাত প্রথম এইভাবে কথা বলছে না, সব সময় বলে, কিন্তু অরণির আড়ালে। অরণিকে এসব কখনো জানতে দেয় না। আবার মাঝে মাঝে মায়ের কথা শুনে সে অরণিকেও বকে, সেটাও মায়ের আড়ালে। রাফাত জানে দুজনেরই দোষ আছে, কার দোষ কোথায় সেটাও রাফাত বোঝে, কিন্তু সামনাসামনি কাউকে কিছু বলে না। যদি অরণির সামনে মাকে একদিন কড়া কথা বলে তাহলে অরণি তার অন্যায়ের প্রশ্রয় পেয়ে যাবে। আবার মায়ের সামনে অরণিকে কড়া কথা বললে মা প্রশ্রয় পাবেন। তাই দুজনকে আলাদা বোঝাতে হয়। রাফাত রুমে ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, মা ম্যানেজ হয়ে গেছে। অরণি হেসে জবাব দিল, তুমি যে মাকে ম্যানেজ করতে গেছো এটা আমি জানি। কিভাবে জানলে? ব্ল্যাকমেল। ভিডিও যদি ফেসবুকে আপলোড করে দেই এই ভয় তো তোমার এখনও আছে, সেজন্যই মাকে ম্যানেজ করেছো। ঠিক বললাম না? রাফাত হেসে ফেলল। অরণি মোটেও ঠিক বলেনি। ভিডিওর কথা রাফাতের মনেই ছিল না। অরণি উঠে দাঁড়িয়ে বলল, বাই দ্য ওয়ে থ্যাঙ্কস। টাঙ্গাইল যাওয়ার কথা শুনে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। তোমাকে টাঙ্গাইলও যেতে হবে না। ডাবল থ্যাঙ্কস। রাফাত অরণি হাত ধরে বলল, শুধু থ্যাঙ্কস? অরণি জানে রাফাত কী চায়। সে আজ খুব খুশি। ইচ্ছে করছে চুমুটুমু দিয়ে রাফাতকে চমকে দিতে, কিন্তু গতকালকের বাগানের ঘটনা মনে পড়তেই মেজাজ আবার বিগড়ে গেল। ঝটকা মেরে হাত ছাড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল, তোমার তো মাধুরী দীক্ষিত আছে, যাও তার কাছেই যাও। রাফাত হতাশ। এই মাধুরী দীক্ষিত নিয়ে যে আরও কয়েকদিন খোঁটা শুনতে হবে। এখন রাফাতের মনে মনে শুধু আফসোস হচ্ছে, কেন যে ঢংটা করতে গিয়েছিলাম।